আজকের ক্লাসে আমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে অর্থনীতি বা ইকোনমিক্সের মডেল সেট 2 নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা এই মডেল সেটটি পুরোটা সমাধান করব, তার সাথে সাথে এর ব্যাখ্যা করব এবং অল্টারনেটিভ কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে এরকম অনেক মডেল সেট, মক টেস্ট এবং সাজেশান তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রিপারেশান 100% স্ট্রং বা শক্তিশালী হবে। তো ক্লাসটা আমি শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, হু ইন্ট্রোডিউস দ্য টার্ম ম্যাক্রো ইকোনমিক্স ফর দ্য ফার্স্ট টাইম ইন 1933। এখানে বলেছে যে প্রথম সমষ্টিগত অর্থনীতি এই ধারণাটি কে চালু করেছিলেন 1933 সালে। উত্তর হচ্ছে আর ফ্রিজ, তবে এখানে প্রোনাম মনে রাখবেন র্যাকনার্স ফ্রিজ। 2, হোয়েন উই কালেক্ট ন্যাশনাল ইনকাম ফিগার অফ এ কান্ট্রি ফর ডিফারেন্স ইয়ার, হোয়াট টাইপ অফ ডাটা ডাজ ইট রিপ্রেজেন্ট। বলছে যখন আমরা কোনো দেশের প্রতি বছর জাতীয় আয় পরিমাপ করি, তখন সেটাকে আমরা কোন ধরনের ডাটা বা তথ্য বলবো। উত্তর হচ্ছে টাইম সিরিজ ডাটা, আর বাংলায় বললে কালীন সারির তথ্য বলবো। কেন? কারণ আমরা প্রতি বছর, প্রতি মাস বা এই যে সময় অন্তর অন্তর যদি কোনো তথ্য সংগ্রহ করি, সেটাকে আমরা টাইম সিরিজ ডাটা বলি। 3, এ রেফ্রিজারেটর অপারেটিং ইন কেমিস্ট শপ ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে একটা রেফ্রিজারেটর বা ফ্রিজ আছে তোমার ধরো ওষুধের দোকানে, তাহলে সেই ফ্রিজটাকে বা ওষুধ দোকানে, তাহলে আমরা সেই ফ্রিজটাকে কি বলবো, বা ওষুধ তৈরির কারখানায়, তাহলে তাকে আমরা প্রডিউসার গুডস হিসাবে আমরা বা মূলধনী দ্রব্য বা উৎপাদক দ্রব্য হিসাবে গণ্য করব। ঠিক আছে, এখানে তুমি ইন্টারমিডিয়েট গুড বা অন্তর্বর্তী দ্রব্য বলতে পারবে না, কারণ রেফ্রিজারেটর থেকে তো তুমি ওষুধ তৈরি হচ্ছে না বা ওষুধ তৈরির কোনো পর্যায়ে নয় ফ্রিজটা। ঠিক আছে, তাই তুমি প্রডিউসার গুডস বা হচ্ছে উৎপাদক দ্রব্য হিসাবে গণ্য করবে। 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ অপারেটিং সারপ্লাস। অপারেটিং সারপ্লাসের বা উদ্বৃত্তের অংশ নয় কোনটি। উত্তর হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়ি, অর্থাৎ কর্মচারীদের ক্ষতিপূরণ। 5, ডোমেস্টিক ফ্যাক্টর ইনকাম ইজ অ্যানাদার নেম ফর। বলছে ঘরোয়া উৎপাদন বা ঘরোয়া আয় আমরা কাকে বলবো, এটা আমরা বলবো এনডিপি ফ্যাক্টরি প্রাইজে। ঠিক আছে, নিট ডোমেস্টিক প্রোডাকশন ফ্যাক্টরি প্রাইজে। 6, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট জিএনপি মার্কেট প্রাইস। গ্রস ন্যাশনাল প্রোডাকশন নির্ণয় করো মার্কেট প্রাইসে। দেখো গ্রস ন্যাশনাল প্রোডাকশনের সূত্র কি, জিএনপি যদি আমরা পরিমাপ করি তাহলে আমাকে জিডিপি মার্কেট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। এখন মার্কেট প্রাইস তো অঙ্কে দেওয়া নেই, অঙ্কে দেওয়া রয়েছে উৎপাদন মূল্য বা ফ্যাক্টরি প্রাইস, তাহলে আমি ফ্যাক্টরি প্রাইসটাকেই মার্কেট প্রাইসে কনভার্ট করে নেবো। তাহলে জিডিপি মার্কেট প্রাইসটাকে আমি দেখো দ্বিতীয় লাইনে কি লিখেছি, জিডিপি ফ্যাক্টরি প্রাইস প্লাস টি মাইনাস এস, টি মানে ট্যাক্স মাইনাস সাবসিডি মাইনাস ডি মানে ডেপ্রিসিয়েশন। তো এখান থেকে আমি সব মানগুলো বসিয়ে দিয়েছি। জিডিপি ফ্যাক্টরি প্রাইস 3000, ট্যাক্স 420 টাকা, সাবসিডি 240, ডেপ্রিসিয়েশন মাইনাস 200 টাকা। তো এখান থেকে তুমি উত্তর পাবে 2980। অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। 7 প্রশ্ন, জিএনপি ইজ 600 crore অ্যান্ড এনএনপি ইজ 475 crore, দেয়ারফর ডেপ্রিসিয়েশন ইজ। দেখো জিএনপি থেকে এনএনপি কি করে পাই, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনএনপি, তাহলে 600 crore টাকা থেকে তুমি কত করোড় বাদ দিলে 475 crore পাবে, অবশ্যই 125 crore। অপশান ডি হবে তোমার সঠিক উত্তর। 8, ইন এ ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি মানে একটা বদ্ধ অর্থনীতি, যেখানে আমদানি রপ্তানি হয় না। ঠিক আছে, সেখানে কোন সেক্টর বা অফ দ্য সেক্টর বিলো ইজ নট বি কনসিডার্ড, হুইচ ওয়ান, নিচের কোন সেক্টরটাকে এখানে ধরা হয় না। উত্তর হচ্ছে ফরেন স্টেট, কারণ বদ্ধ অর্থনীতিতে বা ক্লোজ ইকোনমিতে তো আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, সেই কারণে ফরেন স্টেট কোনো অংশ নয়। ঠিক আছে। 9, দ্য রিলেশন বিটুইন এপিসি অ্যান্ড এমপিসি ইজ সাচ দ্যাট হোয়েন এপিসি ফলস। বলছে যখন গড় ভোগ প্রবণতা কমে যাবে তখন প্রান্তিক ভোগ প্রবণতা কি হবে। দেখো যখন গড় ভোগ প্রবণতা কমে তখন প্রান্তিক ভোগ প্রবণতা গড় ভোগ প্রবণতার থেকে কম হয়, তাহলে অপশান এ কি হবে, এপিসি গ্রেটার দেন হবে এমপিসি, এমপিসিটা ছোট হবে এপিসিটা বড় হবে। ঠিক আছে, 10-এ দেখো একটা ইকুয়েশন দিয়েছে, সেখান থেকে তোমাকে এপিসি বা গড় ভোগ প্রবণতা বার করতে বলেছে। কি বলেছে দেখো, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য কনজামশন ফাংশন, ঠিক আছে, ভোগ অপেক্ষক যদি তোমার হয় সি ইকুয়াল টু 100 প্লাস 0.5y, হোয়াট উইল বি দ্য এপিসি হোয়েন ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু 150। আমি কোথা থেকে পেলাম 150, তাহলে 100 প্লাস 0.5y, ওয়াইয়ের মানটা আমি 100 বসিয়েছি, তাহলে 50 হবে। ঠিক আছে, সেখান থেকে পেলাম সি হচ্ছে 150। এবার আমি ইনকাম করছি 100 টাকা, ভোগ করছি 150 টাকা, তাহলে আমার গড় ভোগ প্রবণতা কত হবে 150/100 বা সি বাই ওয়াই। ঠিক আছে, অর্থাৎ 1.5।
অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 11, ইন এ ডেভেলপমেন্ট কান্ট্রি বা ইকোনমি ফেসিং ডেপ্রিসিয়েশন মোর সেভিং লিডস টু। বলছে যখন একটা দেশে মন্দা অবস্থা রয়েছে, তখন যদি আমরা সবাই ভাবি বেশি করে সঞ্চয় করব, তাহলে সেই সঞ্চয়ের ফলে প্রভাবটা কি পড়বে? ঠিক আছে, আমরা সবাই চাইছি বেশি বেশি করে সঞ্চয় করব, তাহলে তখন তার প্রভাব পড়বে লেস ইনকাম, অর্থাৎ ইনকাম কমে যাবে। অর্থাৎ আমি যখন বেশি করে সঞ্চয় করব, তাহলে আমি ব্যয় কম করব। আমি যখন ব্যয় কম কম করব, অন্য কারো আয় কম হবে। এবার অন্য কারো আয় কম হবে যখন, তখন সে যদি আবার বেশি করে সঞ্চয় করতে যায়, তাহলে আবার তার ব্যয় কম হবে। এইভাবে একটা চলতেই থাকবে চক্রাকারে। তো আলটিমেট কি হবে? সকলের আয় কমে যাবে আমরা যদি সঞ্চয়কে বাড়িয়ে দিই। 12, এমপিসি। এমপিসি মানে কি হচ্ছে? প্রান্তিক ভোগ প্রবণতা। 0.6, দ্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার উইল বি। বিনিয়োগ গুণক কত হবে? বিনিয়োগ গুণকের ফর্মুলা কি? 1/1 মাইনাস এমপিসি। তাহলে 1/1 মাইনাস 0.6 ইকুয়াল টু 1/0.4। আর এককে যদি আমরা 0.4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হবে? 2.5, অপশান বি। 13, দ্য ভ্যালু অফ মাল্টিপ্লায়ার বা গুণকের মান কি? ঠিক আছে, দেখো 1/1 মাইনাস এমপিসি তো আমরা দিতে পারি, কিন্তু 1/1 মাইনাস এমপিসি এখানে নেই। তো সেই কারণে হলো 1/এমপিএস। এবার এমপিএস কেন হলো? কারণ এমপিসি এবং এমপিএস দুটো যোগ করলে 1 হয়। ঠিক আছে, তো এমপিসি যখন আমরা 1 থেকে বাদ দেবো বা 1 মাইনাস এমপিসি করবো, সেটাই আমাদের এমপিএস হয়ে যাবে। ঠিক আছে। 14, ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট ইনভেস্টমেন্ট ইজ অ্যাজুম টু বি। বলছে এই যে আমরা ভারসাম্য আয়স্তর পরিমাপ করি সরল কেইন্স মডেলে, তো সেখানে বিনিয়োগকে কি ধরা হয়? বিনিয়োগকে অটোনমাস, মানে স্বয়ং উদ্ভূত ধরা হয়। কারণ বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে না। বিনিয়োগ কিসের ওপর নির্ভর করে? সুদের হার, প্রান্তিক দক্ষতার ওপর। গতকালই ক্লাসে তোমাদের দিয়েছিলাম যে বিনিয়োগ রেখাটা অনুভূমিক হয়। কেন? কারণ এটি আয়ের ওপর নির্ভর করে না, এটা অটোনমাস, স্বয়ং উদ্ভূত। ঠিক আছে। 15, এপিসি। এপিসি মানে গড়ভোগ প্রবণতা, এটা হবে অপশান ডি। ম্যাচ মেকিং দিয়েছে সি/ওয়াই। এমপিসি হবে ডেল্টা সি/ডেল্টা ওয়াই। একই রকমভাবে এমপিএস হবে ডেল্টা এস/ডেল্টা ওয়াই, আর এপিএস হবে এস/ওয়াই। তো এখান থেকে তুমি অপশান এ তোমার হচ্ছে সঠিক উত্তর। আর বাংলাগুলো যদি বলো, গড়ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা। ঠিক আছে। 16, দিস ইজ পজিটিভ রিলেশন বিটুইন সেভিং অ্যান্ড ইনকাম। ইয়েস, ঠিক। কেন? কারণ আমার যদি ইনকাম বাড়ে সেভিং বাড়বে, ইনকাম কমলে সেভিং কমবে। সরল সম্পর্ক, কোনো অসুবিধা নেই, পজিটিভ রিলেশন। সেভিং আর পজিটিভ ইভেন অ্যাট জিরো লেভেল অফ ন্যাশনাল ইনকাম। ফলস। কেন? কারণ যখন আমার ইনকাম জিরো, তখন সেভিং কখনোই পজিটিভ হতে পারে না, উল্টে নেগেটিভ হতে পারে। ঠিক আছে, কিন্তু পজিটিভ হতে পারে না। যখন আমার ইনকাম জিরো, তখন সেভিং পজিটিভ হবে না। ফলস। ঠিক আছে, তাহলে অপশান সি, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। 17, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস অফ গুডস ইজ অলসো নোন অ্যাজ। বলছে আমদানি রপ্তানি কী হিসাবে ধরা হয়, বা দ্রব্যের আমদানি রপ্তানিকে কী হিসাবে গণ্য করা হয়? উত্তর হবে ভিজিবল ট্রেডস বা দৃশ্য লেনদেন। 18, ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ ইজ রেকর্ডেড ওয়ান দ্যাট ড্যাশ সাইড। বলছে ফরেন এক্সচেঞ্জ বা বিনিময় থেকে কোনো কিছু যদি আমাদের আগমন হয়, তাহলে সেটাকে আমরা কোন সাইডে লিখি? সেটা জমার সাইডে বা ক্রেডিট সাইডে আমরা লিখি। 19, আন ইললেটারাল ট্রান্সফার ইজ এ কম্পোনেন্ট অফ। একতরফা লেনদেন, যেমন ধরো দান, উপহার, এগুলো কিসের অংশ? এটা কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি খাতের অংশ। ঠিক আছে, মানে তোমার হস্তান্তর হীন বা কি বলবো, পাওনা বা হস্তান্তর দেনা, এই জিনিসগুলো যখন আমাদেরকে কিছু প্রতিদান দিতে হচ্ছে না, প্রতিদানহীন দেনা, প্রতিদানহীন পাওনা, এরকম। 20, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ। বলছে যে নমনীয় বিনিময় হার, সেটা অন্য নাম কি? উত্তর হবে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা ভাসমান বিনিময় হার। 21, রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউস ইন্ডিয়া ইন দ্য ইয়ার। ভারতের রেলপথ ব্যবস্থা কবে চালু হয়? 1853, 1853, অপশান বি। 22, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডেস। বলছে অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে কি কি রয়েছে? অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে কমিউনিকেশন, ব্যাংকিং, পাওয়ার, অল অফ দিস হবে, কারণ সবগুলোই হচ্ছে তোমার অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যেই পড়ছে। 23, হুইচ ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ওয়াজ মোস্ট অ্যাডভার্সালি অ্যাফেক্টেড ডিউ টু পার্টিশন। ঠিক আছে, পার্টিশন, যেখানে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনটা? উত্তর হবে জুট। ঠিক আছে, পাট শিল্প বা তাঁত শিল্প। ড্যাশ সেক্টর প্লেড এ প্রিডোমিনেন্ট রোল অফ অকুপেশন স্ট্রাকচার
ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। বলছে ঔপনিবেশিক আমলে মানুষের জীবিকা অর্জনের সবথেকে গুরুত্বপূর্ণ কাঠামো কোনটা ছিল? উত্তর হচ্ছে অ্যাগ্রিকালচার বা কৃষি ছিল তখনকার দিনে মানুষের একমাত্র উপায়। 25, হুইচ সেক্টর ফেসেস দ্য হাইয়েস্ট সিজনাল আনএমপ্লয়মেন্ট? বলছে কোন ক্ষেত্রে সবথেকে বেশি বেকারত্ব লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অ্যাগ্রিকালচার সেক্টরে, বা সবথেকে বেশি বেকারত্বের চাপ লক্ষ্য করা যায়। ঠিক আছে। 26, হুইচ ইনিশিয়েটিভ এইমস টু বুস্ট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেক্টর? ভারতের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ক্ষেত্রকে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, কোন পরিকল্পনা নেওয়া হয়েছে বা কোন প্রকল্প নেওয়া হয়েছে? উত্তর হবে মেক ইন ইন্ডিয়া। 27, আন্ডার দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট রাইস ইজ প্রোভাইডেড অ্যাট ড্যাশ পার কেজি টু এলিজিবল বেনিফিশিয়ারি? উপভোক্তাদের ন্যাশনাল খাদ্য নিরাপত্তা বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রতি কেজি রেশন কত টাকায় দেওয়া হয়? উত্তর হবে 3 টাকা পার কেজিতে। 28, হোয়াট ইজ দ্য কি চ্যালেঞ্জেস অফ পিডিএস? পিডিএস এর পুরো নাম অনেক সময় পরীক্ষায় পড়ে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে। তো এই পিডিএস বা খাদ্য বন্টন পদ্ধতিতে সব থেকে বড় বাধা কি? উত্তর হচ্ছে কারাপশন অ্যান্ড ডাইভারশন অফ ফুডস গেমস, দুর্নীতি এবং খাদ্যের কালোবাজারি। 29, হোয়াট ইকোনমিক পলিসি শিফট বিগ্যান ইন 199? 1991 সালে কোন অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল? এখানে প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন দেওয়া রয়েছে, আর একটা মনে রাখবে লিবারাইজেশন, অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, তিনটাই ঘটেছিল। 30, হোয়াট ওয়াজ দ্য কি গোল অফ অপারেশন বর্গা? অপারেশন বর্গা আইনের সবথেকে মূল লক্ষ্য কী ছিল? প্রোটেক্টিং শেয়ার ক্রপার্স ফ্রম এভিকশন, অর্থাৎ যারা তোমার ভাগ চাষি বা বর্গা চাষি, এই ভাগ চাষিদের হচ্ছে জমিদারদের থেকে রক্ষা করা, ঠিক আছে, প্রোটেক্ট করা। 21, হুইচ প্রোগ্রাম ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট ফর রুরাল ইউথ? গ্রামে বা গ্রাম্য পরিবেশে যুব সমাজদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা করার জন্য কোন ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল? ডিডিইউ জিকেওয়াই প্রকল্প নেওয়া হয়েছিল। 32, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ টু ল্যান্ড রিফর্ম? ভূমি সংস্কারের ক্ষেত্রে সবথেকে বড় বাধা কী ছিল? রেসিস্ট্যান্স ফ্রম পাওয়ারফুল ল্যান্ডলর্ডস, যেখানে জমিদারদের বা শক্তিশালী জমিদারদের বাধা, এটা হচ্ছিল ভূমি সংস্কার আইনের সবথেকে বড় বাধার সম্মুখীন সরকারকে হতে হয়েছিল। 33, হুইচ সেক্টর সো ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই পোস্ট 1991? বলছে 1991 সালের পর বিদেশি যে বিনিয়োগ সবথেকে বেশি কোন সেক্টরে হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা শিল্পক্ষেত্রে। 34, নাবার্ড ওয়াজ এস্টাবলিশ ইন, নাবার্ড কবে স্থাপিত হয়? 1982 সালে, অপশান সি। 35, দ্য মেজর ইরিগেশন সোর্স ইন ইন্ডিয়া ডিউরিং দ্য আর্লি 1950s ওয়াজ? বলছে 1950 সালের প্রাককালে ভারতে কি বলবো যে চাষবাসের সেচ ব্যবস্থার, সেই সেচ ব্যবস্থার প্রধান উৎস কী ছিল? রেনফল, বৃষ্টিপাত। ঠিক আছে। 36-এর প্রশ্ন, হুইচ ইন্ডিকেটর বেস্ট মেজার ওভারঅল ডেভেলপমেন্ট ইন এ কান্ট্রি? একটা দেশের সামগ্রিক উন্নয়ন মাপা যায় কি দিয়ে? এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে, বা মাপার সবথেকে ভালো নির্দেশক কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 37, দ্য মেন অবজেক্টস অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া? ঠিক আছে। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল? রিমুভ ইন্টারমিডিয়েটস লাইক জমিদার্স, জমিদারদের মতো মধ্যস্থভোগীদের দূর করা। 38, দ্য টার্মস লাইসেন্স রাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পিরিয়ড? এই লাইসেন্স রাজ কথাটি কোন সময় বেশি প্রচলিত ছিল? প্রি লিবারাইজেশন, অর্থাৎ উদারীকরণের আগে। 39, হোয়াট ওয়াজ দ্য কি ইম্প্যাক্ট অফ দ্য গ্রিন রিভ্যালুয়েশন অন এনআই? এনআই অর্থাৎ জাতীয় আয়, ন্যাশনাল ইনকামে সবুজ বিপ্লবের প্রভাব কি পড়েছিল? ইনক্রিজ অ্যাগ্রিকালচার প্রোডাক্টিভিটি, কৃষির উৎপাদন বেড়েছিল। হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য মিড ডে মিল স্কিম? মিড ডে মিল স্কিমের প্রধান উদ্দেশ্য কী ছিল? প্রোভাইডিং ফ্রি মিলস টু স্কুল চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের বা স্কুলে পড়ুয়া বাচ্চাদের ফ্রিতে খাদ্য দেয়া। আচ্ছা, তোমাদের বলে রাখি, চ্যানেলে সাবস্ক্রাইব তোমরা তো অবশ্যই করবে, পাশে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুদের কাছে শেয়ার করো, আগামী দিনে হিসাব শাস্ত্র, অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন সমস্ত আসবে। এবিটিএ আসবে তোমাদের, বিবিকুণ্ডু তো আমি করাচ্ছি, সাঁতরা পাবলিকেশনের র্যাপিড টেস্টও নিয়ে আসবো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।